আসসালামু আলাইকুম। প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2026-এর সাধারণ জ্ঞান পাঠটুকু আজকে ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো প্রথম প্রশ্নটি ছিল বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হবে নালন্দা। কেন নালন্দা? কারণ এটা সবচেয়ে প্রাচীন ও প্রথম, এই যে ব্যাখ্যার মধ্যে দেখেন, প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। কিন্তু এমনিতে যদি বলে প্রাচীনতম শিক্ষা কেন্দ্র কোনটি, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে না, তাহলে আপনি তক্ষশিলা বলবেন। তারপর এখানে আরো বেশ কিছু বিষয় আছে, মনে রাখতে পারেন। আল কারাউন, যেটা হচ্ছে প্রাচীনতম সচল, এখনো সচল আছে যে বিশ্ববিদ্যালয়, এটা সবচেয়ে প্রাচীন। আর যদি ইউরোপের কথা বলে, ইউরোপের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি, তাহলে আপনি অক্সফোর্ড বলবেন। তাই অনেকগুলো ব্যাখ্যার মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারবেন, যেগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে সাধারণ জ্ঞানের টোটাল 22টি প্রশ্ন, তো আপনি প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম করে ব্যাখ্যাও পাবেন। শুধু প্রশ্নটা শিখলে হয়তো শেখা হবে কিছুটা, তবে যদি সাথে রেলেভেন্ট প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো শিখেন, তাহলে আপনি এই প্রশ্ন থেকে যদি প্রশ্নটা রিপিট হয়, তাহলে আপনি 100% এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবেন। চলেন আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর হবে কুদরতি ক্ষুদা কমিশন। এটা হচ্ছে প্রথম শিক্ষা কমিশন, যেটা 1972 সালে শুরু হয়। আর হচ্ছে বর্তমান যদি প্রশ্ন আসে, বর্তমান জাতীয় শিক্ষানীতি কত সালে, তাহলে আপনি বলবেন 2010 সালে। আর যেটা কার্যকর হয় ডক্টর কবির চৌধুরী কমিশনের মাধ্যমে। ঠিক আছে, এখানে আরো বেশ কিছু কমিশন সৃষ্টি করা হয়েছে 1983 সালে, 1987 সালে, 1997 সালে। প্রত্যেকটা কমিশনের তার কার্যাবলীর ধরন, এগুলো আপনি মনে রাখতে পারেন, এখান থেকে প্রশ্ন আসতেও পারে। ওকে, তারপরের প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নতে এখানে বলছে বিশ্ব মানবাধিকার দিবস কবে? উত্তর হচ্ছে 10 ডিসেম্বর। কেন 10 ডিসেম্বর? কারণ হচ্ছে 1948 সালের এই দিনে প্যারিসে, মনে রাখবেন, প্যারিসে জাতিসংঘে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এই যে 1948 সালে 10 ডিসেম্বর তারিখে, যার কারণে এই 10 ডিসেম্বর তারিখটাকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে সবাই পালন করে। আর হচ্ছে এখানে একটা সদর দপ্তর দেওয়া আছে, এটাকে বলে UNHRC, মানে হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, যার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এখানে আরো দুইটা দিবস দেওয়া আছে। এই যে একটা হচ্ছে 26 জুন, এই যে 26 জুন, এই দিবসটা আসলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। আরেকটা আছে 1 মে, যেটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে গণ্য হয়। আর 1 আগস্ট, এটাও তো গুরুত্বপূর্ণ না। তারপরের প্রশ্নটা UNFCCC এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ মনে রাখার জন্য আপনি শুধু শেষের দুইটা লেটার দিয়ে খেয়াল রাখবেন। শেষের দুইটা লেটার হচ্ছে সিসি, যেটাকে বলে ক্লাইমেট চেঞ্জ। এখন আপনি দেখেন সবাই শেষে কোনটা ক্লাইমেট চেঞ্জ আছে, এই যে সি, গ নাম্বারটা, তাইলে উত্তর গ নাম্বারটাই হবে, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এখানে বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। যেমন কপের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া আছে, প্রেক্ষাপট দেওয়া আছে, সদর দপ্তর, এই যে UNFCCC এর সদর দপ্তর বর্ন, জার্মানি। আর এর মূল লক্ষ্য আছে, মূল লক্ষ্য দিয়ে অনেক সময় প্রশ্ন আছে, যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব নিয়ন্ত্রণ করা। ওকে, তাহলে আমি এই যে ব্যাখ্যা সহ এই যে প্রত্যেকটা ইমেজ, এগুলো আমি লিঙ্ক আকারে ইউটিউবের ভিডিওতে নিচে দিয়ে দিব, আপনারা এগুলো ডাউনলোড করে আরেকবার দেখবেন। ওকে,
তো পরের প্রশ্নটার উত্তর হচ্ছে 2025 সালে নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। তার অবদান ছিল কি গণতন্ত্র প্রতিষ্ঠা ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রামের স্বীকৃতি। এটা ছাড়া আরো কিছু বিশেষ তথ্য আছে, দুইটি একটু মনে রাখতে পারেন। সাহিত্যে কে পুরস্কার পাইছে? লাজলো পাইছে, সাহিত্যের হাঙ্গেরি লাজলো। আর 2025 সালে মোট 14 জন নোবেলে পুরস্কার পায়, এটাও মনে রাখতে পারে, অনেক সময় প্রশ্নে আসে। তারপরের প্রশ্নটা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয়? এখানে খুব সুন্দর করে টাইম লাইন আকারে দেওয়া আছে। 1999 সাল হচ্ছে স্বীকৃতি প্রদান করে। কে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। তাহলে উত্তর হবে 1999 সালে। তবে এখানে রেলেভেন্ট আরো ইনফরমেশন দেওয়া আছে। 2000 সালে এটা হচ্ছে প্রথম পালন করা শুরু হয় বিশ্বব্যাপী, 21শে ফেব্রুয়ারি থেকে 2000 সালে। আর 2008 সালে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক ভাষা বর্ষ হিসাবে ঘোষণা করা হয়। আর 2013 সালে জাতিসংঘ কর্তৃক স্থায়ীভাবে এই দিবসটা পালনের আহ্বান জানানো হয় তার সদস্য দেশগুলোকে। ঠিক আছে, এখানে রেলেভেন্ট ইনফরমেশন গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তার পরের প্রশ্নটা একটু দেখি, এটা ভূগোল থেকে। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে? তার উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা দেখেন একেবারে বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, যেখানে বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, যার হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, মনে রাখতে হবে। তারপরে এখানে বেশ কিছু তোমার হচ্ছে বিষয় দেওয়া আছে, সুমেরু বৃত্ত, কুমেরু, তারপর মকর ক্রান্তি রেখা, এগুলো হচ্ছে এই যে ডিগ্রিগুলো একটু মনে রাখতে হবে। এগুলা থেকে বিষুব রেখা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। তো এগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে, মনে রাখলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। ওকে, আচ্ছা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে। খুবই কমন একটা প্রশ্ন, অনেকবার আসে। এটা হচ্ছে হামিদুর রহমান। এই হামিদুর রহমান হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। কিন্তু হামিদুজ্জামান কিন্তু নামের সাথে একটু মিল আছে। হামিদুর রহমান, হামিদুজ্জামান। হামিদুজ্জামান কিন্তু রাজু ভাস্কর্য স্থপতি আর সাবাস বাংলাদেশের স্থপতি। তেমনি ভাবে লুই আইকান হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতি। তো এইভাবে ডিফারেন্সগুলো একটু খেয়াল রাখতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? এখানে টাইম লাইনটা দেওয়া আছে, 1990 সালে হচ্ছে এই আইনটা পাশ হয়। তার উত্তর হবে ক। আর রেলেভেন্ট ইনফরমেশন দেওয়া আছে, 1992 সালে পরীক্ষামূলক চালু হয় প্রতি জেলায় একটি থানা করে এই যে পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনের কার্যকর করা হয়। আর 1993 সাল থেকে পুরো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এটা কার্যকর হয় 1993 সালে। তাহলে যেভাবে প্রশ্ন আসুক আপনি আশা করি পারবেন। পরের প্রশ্নটা হচ্ছে সংবিধান থেকে কোন পদটি সাংবিধানিক পদ নয়? দেখলেই বোঝা যাচ্ছে, এই যে গ নাম্বারটা, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। এখানে বিশেষভাবে কিছু জিনিস মনে রাখবেন। সাংবিধানিক পদ হলো যা সরাসরি সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত থাকে। তাহলে সংবিধানে যে পদগুলো দেওয়া আছে সেগুলো সাংবিধানিক পদ হিসাবে মনে রাখতে পারেন। এখানে বেশ কয়েকটা সাংবিধানিক পদ দেওয়া আছে। আর যেগুলো হচ্ছে বিধিবদ্ধ আইন দ্বারা গঠিত, সংবিধান উল্লেখ নাই, এরকম বেশ কয়েকটা পদ এখানে দেওয়া আছে, আপনি একটু মনে রাখবেন। পরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? সেটার উত্তর হচ্ছে এই যে এখানে দিছি, সেটার উত্তর হচ্ছে 2000 সাল। 2000 সালে 26 জুন টেস্ট মর্যাদা লাভ করে আর পূর্ণ সদস্য হয়। এখানে আরো বেশ কিছু রেলেভেন্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনি একটু খেয়াল করে এগুলো দেখবেন। যেমন 2005 সালে হচ্ছে প্রথম টেস্টে জয়লাভ করে, সিরিজও জয়লাভ করে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর দেওয়া আছে 2000 সালে 10 নভেম্বর প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে, কিন্তু সেটা জিতে নাই, জিতছে হচ্ছে 2005 সালে এসে বাংলাদেশ। ঠিক তেমনি 1999 সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ, 1999 সালে।
আর ওই বিশ্বকাপই কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করে, আর যেটার ইফেক্ট পরে হচ্ছে 2000 সালে এসা পূর্ণ সদস্য প্লাস টেস্ট মর্যাদা লাভ করে। একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। আর 1998 সালে প্রথম ওয়ানডে জয় লাভ করে বাংলাদেশ কেনিয়ার বিপক্ষে। আর 1977 সালে আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে বাংলাদেশ। এখানে প্রত্যেকটা ইনফরমেশনই খুবই প্রাসঙ্গিক, পরীক্ষার মধ্যে অনেকবার আসছে এগুলো প্রত্যেকটাই। এই প্রশ্নটা সংবিধান থেকে, দেখেন সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে। এখানে আরেকটা প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হইয়াছে? এটা 17 নম্বর অনুচ্ছেদ। এখানে প্রত্যেকটা অনুচ্ছেদে বিষয়বস্তু দেওয়া আছে। 15 অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনগুলো সম্পর্কে বলা হয়েছে, 18 অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা উন্নয়ন নিয়ে বলা হয়েছে, 19 অনুচ্ছেদে সকল নাগরিকের সুযোগের সমতা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে 17 নম্বর অনুচ্ছেদে আমাদের উত্তর, যেখানে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে এটা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসছে। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়? এখানে দুইটা সংস্থাকে বোঝায়, IMF, বিশ্ব ব্যাংক। এখানে ADB কিন্তু এগুলোর মধ্যে পড়বে না। এটা হচ্ছে 1966 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউটের মধ্যে পড়ে না। তাহলে ADB ক্রস হবে। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে, নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে অধিদপ্তরের মহাপরিচালক। অধিদপ্তরের মহাপরিচালক এটা, এই যে ক নাম্বার উত্তর হবে। এটা হবে সহপাঠীর অনুভূতি বলতে পারা কোন ধরনের লক্ষণ? দেখলেই পারা যাচ্ছে আবেগগত লক্ষণ। ঠিক আছে, আবেগগত লক্ষণ আছে সহপাঠীর অনুভূতি বুঝতে পারা, সহমর্মিতা এবং নিজের রাগ ও দুঃখ নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে আবেগগত লক্ষণ। ঠিক আছে, তাহলে উত্তর হবে গ। এখানে একজন বাংলা ভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি? উত্তর হবে বাংলা ও আরবিতে দক্ষতা, গ নাম্বার উত্তর হবে। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা। শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? এখানে উত্তর হবে বন্ধুদের সাথে খেলাধুলা। এখানে বেশ কিছু সার্বিক বিকাশের একটা চার্ট দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করবেন। যেমন জ্ঞানগত বিকাশ, পড়াশোনায় ভালো ফল করা; আচরণগত বিকাশ, নির্দেশ মেনে চলা; সামাজিক বিকাশ, যেটা আমাদের প্রশ্নে চাইছে, সেটা হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলা, মিলেমিশে থাকা, শেয়ার করা। ঠিক আছে, এগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নতে বলা হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। ঠিক আছে, অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে ইনফর্মাল, যেটাকে বলে, যেটা হচ্ছে স্কুল কলেজের মধ্য দিয়ে অর্জিত হয় না। আর স্কুল কলেজের মধ্য দিয়ে যেটা অর্জিত হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। ঠিক আছে, আর ওই যে বয়স্ক শিক্ষা বা নির্দিষ্ট মেয়াদে প্রশিক্ষণ কোর্স, এগুলোকে বলে আনুষ্ঠানিক শিক্ষা বা নন ফর্মাল শিক্ষা। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে? এটার উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। তো পরের প্রশ্ন, নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু উইকিপিডিয়া আসলে তথ্যের উৎস, যেটাকে মুক্ত তথ্য কোষ বলা হয়। তাহলে উত্তর হবে ঘ, উইকিপিডিয়া। এটা বাকি তিনটার সাথে মিল নাই, অমিল। উত্তরের প্রশ্ন এটাই চাইছে যে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে উত্তর হবে ঘ, উইকিপিডিয়া। তো এগুলোই ছিল 2026 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রশ্নপত্র, সেখানে সাধারণ জ্ঞানের অংশে 22টি প্রশ্নই ছিল। তো আশা করি আপনারা
শিখতে পারছেন বেশ কিছু, কারণ এখানে শুধু প্রশ্নই ছিল না, সাথে প্রাসঙ্গিক ব্যাখ্যাও ছিল। আমি আবারও বলতেছি, আপনাদের এই স্লাইডগুলো আমি লিঙ্কে দিয়ে দিব, ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দরকার হলে আরেকবার পড়বেন। কারণ ভিডিওতে যদি ডিটেলসে আমি বুঝাইতে যাই সেটা অনেক লং হয়ে যাবে, যেটা আসলে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিষয়টা বোঝানো, যে এইভাবেও শেখা যায়। শুধু আপনি যদি স্পেসিফিক প্রশ্ন পড়েন, তার চেয়ে বরং রেলেভেন্ট ব্যাখ্যা সহ পড়েন, সেটা অনেক বেশি ইফেক্টিভ আর এফিশিয়েন্ট হবে আপনার প্রিপারেশনের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।